এসো আমরা কিছু নতুন শিখি। তো দেখো আজকে নিয়েছি ডব্লিউপি এবং কেপির প্র্যাকটিস সেট ক্লাস রয়েছে। আর এটা তোমাদের রিকোয়েস্টের ওপর ক্লাসগুলো করানো হচ্ছে। ক্লিয়ার? তো ম্যাথের এটা দ্বিতীয় প্র্যাকটিস সেট রয়েছে। প্রথমটা আগে আলোচনা করানো কভার হয়েছে। সেটা যদি না দেখে থাকো তো প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখতে পারো। আর আগের মতোই দেখো যে এই যে একটা পুরো প্র্যাকটিস সেটকে নেওয়া হয়েছে সেখানে যে টাইপগুলো ইম্পর্টেন্ট ছিল যেগুলো ডব্লিউপি কেপিতে জিজ্ঞেস করা হয় বারবার সেই টাইপগুলো এখানে রয়েছে। এই প্র্যাকটিস সেটটা যদি পেতে চাও তো আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিই। তো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পাবা বা কুইক টেলিগ্রাম চ্যানেলে যেয়ে কুইক ম্যাথ যদি সার্চ করো সেখান থেকেও পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো বয়স সংক্রান্ত অঙ্ক একটা ডব্লিউপি কেপিতে থাকেই থাকে, 100%ই থাকে। তো ২-১টা ৩ থেকে ৪টা টাইপ যদি জেনে নাও তো দেখবা কভার হয়ে যাবে। এর আগের দিন একটা টাইপ করেছিলাম, আজকে দেখো আরেকটা টাইপ রয়েছে। এখানে বলছে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি। ১০ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। এ এবং বি এর বর্তমান বয়স কত? তো ভালো করে বুঝে নাও। আমি যদি এখানে একটা আগের মতো যদি দেখাই, আগের অঙ্কটার মতো। আমি কি বলেছিলাম? কি এখানে বলেছে ১০ বছর আগেকার কথা বলেছে। আমি যদি ১০ বছর আগে যাই আর তাদের যদি অনুপাত দেখি তো 4:3 রয়েছে। এটা ১০ বছর আগেকার। তো এখানে কি এই জায়গাটাটা কি? এই জায়গাটা অবশ্যই তবে বর্তমান রয়েছে। তো এবার দেখো একটা বর্তমান এখানে রয়েছে আর একটা বর্তমান আমি এখান থেকে এদিক থেকে নিয়ে চলে আসবো। কিভাবে? আমি যদি এ, বির বর্তমান বয়স ধরে নিই X, ঠিক? আর যদি এটাকে আমি বর্তমানে নিয়ে আসি এখান থেকে এই যে অনুপাতে যেগুলো রয়েছে সেগুলোকে আর দুটোকে সমান করে দিই তো আমাদের ইজি হয়ে যাবে। কিভাবে দেখো? আমি যদি বলি 4x প্লাস 10, তো দেখো ১০ বছর আগেকার কথা বলছিল এটা। আমি ১০ বছর পরে নিয়ে চলে আসলাম। ১০ প্লাস করে আগের অঙ্ক, আগের যে প্র্যাকটিস সেট হয়েছিল সেখানে যদি দেখবা, তো সেম ভাবে আমি করেছিলাম কি বর্তমানে কিভাবে নিয়ে আসে। ক্লিয়ার? তো এখানে দেখো এটা বর্তমানে চলে আসলো প্লাস 3x প্লাস যদি 10 করি, কারণ এতে যদি ১০ বছর অ্যা যদি পিছনে নিয়ে আসি, বর্তমান নিয়ে আসি, যদি এড হয় তো এতেও ১০ বছর এড হবে। এটা কি বর্তমানে। আর এদিকে আবার বর্তমান বলেছিল এটা। মানে এটার সমানই কিন্তু এটা। ক্লিয়ার? এইটুকু থেকে আমাদের মান জাস্ট বের করতে হবে। দেখো এদিকে কত হয়ে যাবে? 7x হয়ে যাবে। আর ১০ আর ১০ কত? ২০ হয়ে যাবে। আর প্লাস যেহেতু রয়েছে সেহেতু এদিকে যাবে আর বাদ হয়ে যাবে। তো বাদ হয়ে কত বাঁচবে? ৩৫ বাঁচবে। আর ৭ দিয়ে যদি কেটে দিই ৫ 7 35, মানে x এর মান আমি কত পেয়ে গেলাম? ৫ পেয়ে গেলাম। এবার এখানে a আর b এর বর্তমান বয়সই চেয়েছিল। তো দেখো এখানে মান পুট করে দাও, এটাতে মান পুট করে দাও, তোমার বেরিয়ে যাবে। তো দেখো আমি যদি x এর মান এখানে পুট করি, x এর মান 5 রয়েছে। তো ৪ ৫ এ ২০ আর ১০ এ কত হয়ে যাবে? এইটুকু জায়গা। ১০ এ দেখো এখানে যদি আমি ৫ বসাই তো গুণ হবে। তো কত? ২০ আর ১০ এ কত? ৩০ হয়ে গেল একটা। আর একটা যদি আমি এটাতে বসিয়ে দিই, এখানে x এর জায়গায়, তো ৫ বসাবো তো ৩ ৫ এ ১৫ আর ১৫ আর ১০ এ কত হয়ে যাবে? ২৫ হয়ে যাবে। খুব ইজি না? দেখো এ নম্বর রাইট। অঙ্ক ইজিই থাকে। বাট তোমাকে বুঝতে হবে মেইন ফ্যাক্টরটা। ক্লিয়ার? এবার দেখো একটি ত্রিভুজের ৩ টি বাহু যথাক্রমে ২০ সেমি, ১৬ সেমি ও ১২ সেমি। বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? দেখো ভালো করে বুঝে নাও। এটা একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। বাট এখানে বুঝার আমি যদি এটাকে করতে চাই 1 সেকেন্ড। আমি এটাকে যদি করতে চাই তো ২ সেকেন্ডে করা যাবে। মাত্র ২ সেকেন্ডে। বাট আমি তোমাকে ক্লিয়ারিটির ধারণা দিচ্ছি। দেখো এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী কিভাবে বুঝবা কি এটা সমকোণী রয়েছে? এখানে আমি দেখলাম যে কৌণিক দূরত্ব বলেছে, এটা থেকেও বোঝা যায়, বা যেগুলো ছোট বাহু রয়েছে সেগুলোকে যদি বর্গ করো আর দুটোকে এড করে দাও, দুটোর বর্গকে এড করো আর যদি বর্গমূল বের করো আর যদি ২০ চলে আসে সেটা বুঝবা এটা সমকোণী ত্রিভুজ রয়েছে। কিভাবে? দেখো ১৬ যদি বর্গ করি ২৫৬ হচ্ছে, ১২ যদি বর্গ করি তো ১৪০ হচ্ছে, দুটোকে যদি আমি এড করি তো কত? ৪০০ হচ্ছে, আর একে যদি বর্গমূল করে দিই দেখতে পাচ্ছি ২০ হচ্ছে। ঠিক? তো আমরা বুঝতে পারছি এটা সমকোণী ত্রিভুজ রয়েছে। কারণ এখানে কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত। তো এখান থেকে যদি আমি কৌণিক বিন্দুটাকে ভাবি, এইটার মান চেয়েছে। আর এটা মান বের করা মানে ২ থেকে ৩ সেকেন্ডের কাজ। বাট আমি পুরো ক্লিয়ারিটি করব। দেখো এখানে যদি A বলি এটাকে, এটাকে B বলি, এটাকে যদি C বলি, তো এখানে আমি যদি সমকোণী ত্রিভুজের এরিয়ার কথা বলি, এরিয়ার যদি কথা বলি, হাফ ইন্টু ভূমি ইন্টু হয়, উচ্চতা হয়। তো আমি ভূমিকে BC আর উচ্চতাকে A আর B, এটা এটাই সমান হয়ে যাবে আমাদের। যদি এদিক থেকে আমি ভাবি এর উচ্চতা, এটা একটা উচ্চতা যদি ধরে আমি ভাবি, এদিক থেকে যদি আমি এরিয়া বের করার চেষ্টা করি তো সেটা কি হয়ে যাবে? হাফ হবে। আর এটার ভূমি কোণটা হয়ে যাবে? এটা হয়ে যাবে। তো মানে AC আর উচ্চতা কি হয়ে যাবে? এটা। তো এর নাম দেওয়া নেই। তো আমি ধরে নিলাম এটা P। এবার মানগুলো পুট করে দাও যে যার যেখানে মান আছে। দেখো বড়টা মান অতিভুজের মান থাকে। আর এটা ১৬ রয়েছে আর এটা ১২ রয়েছে। ১৬ কেন? ১৬ টাকে এদিকে করো, ১২ টাকে এদিকে করো, ডাজন্ট ম্যাটার। বাট এটা অতিভুজ সবচেয়ে বড় থাকে। ক্লিয়ার? কিভাবে বের করলাম? এই দুটোকে স্কয়ার করলাম, বর্গ করলাম, সেখান থেকে বেরিয়ে যায়। একে স্কয়ার করে এটাকে স্কয়ার করে দাও, দুটোকে এড করে আর বর্গমূল করে কিন্তু এটা অতিভুজ চলে আসে। তখন আমরা বুঝি এটা সমকোণী ত্রিভুজ রয়েছে। বাট এখানে কৌণিক বলেছিল তো আমাদের ওটা যাওয়ার দরকার ছিল না। এখানে যদি প্রত্যেকটার মান পুট করো, দেখো বিসির মান কত দেখে নাও। বিসি ১২ রয়েছে, মানে ভূমি ১২। উচ্চতা দেখো এ আর বি, উচ্চতা দেখো এ আর বি ১৬ রয়েছে। সেম ভাবে যদি এদিকে পুট করো, দেখো এসির মান কত? ২০ রয়েছে। ঠিক না? আর পি এর মান আমাদের বের করতে হবে, মানে এই জায়গাটার মান বের করতে হবে। তো এটা আর এটা কাটা যায়। তো আবার দেখো
১৬ দিয়ে যদি ভাগ করি, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি। P সমান আমাদের কত হয়ে যাবে? ১২ × ১৬/২০। সেইজন্য আমি ১ম এই বলেছিলাম ২ সেকেন্ডে বের করা যায়। যে দুটো ছোট বাহু রয়েছে সেই দুটোকে জাস্ট কি করে দাও, ইনটু করো, আর যেটা বড় বাহু রয়েছে সেটাকে দিয়ে ভাগ করে দাও। দেখো ওই আকারে এসছে। বাট আমি এখানে ক্লিয়ারিটি করতে চেয়েছিলাম কি ক্লিয়ার বুঝে যাও, তারপরে তোমাদের ভালো হবে। কাটাকাটি যদি করো তো কত, এটা ৮ হয়ে যাবে আর এটা যদি কত হবে ১০ হবে। আচ্ছা ৪ দিয়ে কাটা যেত, আমি ২ দিয়ে কেটে দিলাম। তো কত ৮ আর এটা কত ৫। তো ওপরে কোথাও মিস করলাম মনে হয়। ২০, ২০ থেকে যদি আমি দিয়ে ঠিকই তো কেটেছি। ৪, ৪ এটা ৫ ঠিকই আছে। কোনো অসুবিধা নেই। তো আমাদের ১২, ১২, ৫, ১২, ১২, আচ্ছা ১২ ৪ এ কত হয়ে যায়? ৪৮ হয়ে যায়, ঠিক রয়েছে। এটা দিয়ে যদি ভাগ করি তো আমাদের কত হবে? তো ৯ বারে ৪৫ আর ৩ ৫ ৬ ৩০ ঠিক রয়েছে। তো এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? ঠিক না? চলো নেক্সট। এবার দেখো আমাদের কি বলতে চাইছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪ সেমি কমানো হয় এবং প্রস্থ ৩ সেমি বাড়ানো হয়, তবে একটি বর্গক্ষেত্রে পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। দেখো এখানে যেটা নির্ণয় করতে বলেছে পরিসীমা। পরিসীমার ফর্মুলা কি হয়ে যায়? দেখো পরিসীমার ফর্মুলা কি হয়ে যায়? আমি একটু করে দিলাম। তো 2 x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। লেন্থ আর ব্রেথ ধরে নাও, যেটা ধরো দুজন একই জিনিস আসবে। তো আমি যদি একটাকে লেন্থ ভাবি, এল ভাবি লেন্থ, আর একটাকে যদি ব্রেথ ভাবি, এখানে বলেছে আমি লেন্থকে ধরে নিচ্ছি এক্স আর ব্রেথকে ধরে নিচ্ছি ওয়াই, ঠিক না? এবার আরেকটা কি কন্ডিশন বলেছে, একটাকে কমাতে হবে কত ৪ সেমি কমাতে হবে। এটাকে যদি আমি ৪ সেমি কমাই আর এটাকে ৩ সেমি যদি আমি বাড়াই, বাড়ানো হয়েছে। ৩ সেমি কি হয়েছে? বাড়ানো হয়েছে। তো এখান থেকে দেখো মুদ্রার জিনিসটা বুঝো। মুদ্রার জিনিস আমাদেরকে বাহুতে নিয়ে আসতেই হবে। পরিসীমা এখানে ফিক্স করেছে এক্স আর ওয়াই নিয়ে, আমি এখানে সেইজন্য এক্স ওয়াই ধরলাম। ক্লিয়ার? মুদ্রার জিনিস আমাদের ইকুয়েশন যে ইকুয়েশনে লাগাতে হোক না কেন সেখানে আমাদের বাহুর মানগুলো জানতেই হবে। কারণ আমাদের পরিসীমা যদি বের করতে হয় তো। এখানে দেখো দুটো ইকুয়েশন আমাদের হবে। একটা যদি আমি ইসের বাহুর কথা বলি তো x মাইনাস 4 সমান y মাইনাস, এটা হয়ে যাবে যদি আমি বর্গক্ষেত্রের দুটো বাহুর কথা বলি, দুটো বাহু সমান থাকে তো এটা একটা ইকুয়েশন আমাদের বাহু বের করার হয়ে যাবে। কিরকম? দেখো ওয়াইটাকে যদি এদিকে নিয়ে আসতো মাইনাস হবে, আর এটা দেখো 4 টাকে যদি মাইনাস রয়েছে ওদিকে নিয়ে যায় তো এদিকে এসে ৭ হয়ে যাবে। একটা ইকুয়েশন এইভাবে হয়ে যাবে। আর দ্বিতীয় যদি ইকুয়েশন আমরা কথা বলি, তো দ্বিতীয় ইকুয়েশনটা দেখো, একটা আমি যদি বর্গক্ষেত্রের কথা বলি, আয়তক্ষেত্রের কথা বলি, বর্গক্ষেত্র কেন বলছি? হ্যাঁ, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র দুটোরই কথা বলি। তো দেখবা এদের আয়তক্ষেত্রেতে কি হয়? দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয়। বর্গক্ষেত্রতে কি হয়? বাহু স্কোয়ার হয়। বাহু স্কোয়ার মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ স্কোয়ার, ঠিক না? তো এখানে দেখো যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করি এদের, তো এখানে আমাদের সিম্পলি কি করতে হবে? একটা তো আমাদের হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা তো আমাদের দৈর্ঘ্য মানে লেন্থ আর ব্রেথ, ঠিক? তো লেন্থ ইনটু আমাদের কি হয়ে যাবে? এদিকে ব্রেথ হয়ে যাবে। এটা একটা আমাদের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের যদি বর্গক্ষেত্র এখানে দেখো যেটা বলেছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যদি সমান করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যদি সমান করি আমরা, তো এদিকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়ে যাবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ঠিক? এটা হয়ে যাবে। এবার এটা একটা ইকুয়েশন আমরা করতে পারবো কিভাবে? দেখো আমি যদি গুণ করি তো x, y হয়ে যাবে প্লাস আমাদের 3x, আর এদিক থেকে যদি আমি গুণ করি তো -4y প্লাস আমাদের প্লাস না মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে। আর ৪ আর ৩ এ কত? ১২ হয়ে যাবে। ৪ ৩ এ ১২। গুণ করলে গুণ করার তো x আর y। তো দেখো সমানের ২ সাইডে রয়েছে। দুটোকে কাটা চলে যাবে x y কে। তো এখানে আমাদের যেটা বাঁচলো 3x মাইনাস 4y, আর এদিকে দেখো এটা মাইনাস রয়েছে, সমানের যদি ওদিকে নিয়ে যায় তো এটা ১২ হয়ে যাবে। এটা দ্বিতীয় ইকুয়েশন। তো এভাবে দুটো ইকুয়েশন তোমাদেরকে বের করে নিতে হবে এখান থেকে। এবার এখান থেকে x আর y এর মান ক্যালকুলেট করতে হবে। তোমরা যদি দেখো তো এখানে x মাইনাস y সমান ৭ রয়েছে, আর এখানে 3x মাইনাস 4y সমান ১২ রয়েছে। তো আমরা একটা ইকুয়েশনে যদি পুট করি কি এটাকে ৩ দিয়ে গুণ করা যায় আর এটাকে x ১ দিয়ে যদি গুণ করা যায় তো আমরা ওইভাবে করে বের করতে পারবো। কিভাবে? দেখো আমি যদি ৩ দিয়ে এটাকে গুণ করি 3x মাইনাস 3y, তো ৩ সাথে কত হয়ে যাবে? ২১ হয়ে যাবে এটা, ঠিক না? নিচের দ্বারা আমি x এর যে পাশে ছিল 3 তার দ্বারা গুণ করেছি, ঠিক? মাইনাস আমাদের 4y আর এদিকে ১২ এটা। তো এখান থেকে আমরা কি করতে পারি? সাইন চেঞ্জ করে নিব। সাইন যদি চেঞ্জ করি তো এটা কাটা যাবে। এখান থেকে বাঁচবে আমাদের y, আর দেখো যদি ২১ থেকে যদি ১২ আমাদের বাদ হয়ে যায় তো বাঁচছে কত? ২১ থেকে যদি ১২ আমাদের বাদ হয় তো ৯ বেঁচে যাবে। তো y এর মান আমি পেয়ে গেলাম। মানে একটার মান আমি কনফার্ম জেনে নিলাম কি এটা ৯ রয়েছে। ঠিক? এবার যদি একটার মান জেনে নিই তো এখান থেকে একটা y এর মান পুট করে আমি তবে x এর মান জেনে যাবো। যদি y যদি এখানে পুট করি, ৯ যদি পুট করি, আর ৯ টা আমাদের যেহেতু এখানে মাইনাস হয়ে যাবে, তো মাইনাসটা এদিকে যদি যায় তো এদিকে এসে প্লাস হয়ে যাবে। তো ৭ আর ৯ এ কত হয়ে যাবে? ৭ ৯ এ আমাদের কত হয়ে যায়? ৭ ৯ এ আমাদের হয়ে যাবে ১৬। ঠিক না? তো y এর মান আমরা পেয়ে গেলাম ১৬। এবার যেহেতু পরিসীমা আমাদের নির্ণয় করতে বলেছিল, তো x আর y এর মান লাগতো। তো এখানে মানটা এবার পুট করে দাও। x এ সরি
এটা একটু লেন্দি হচ্ছে, বাট তোমাদের যদি জানা থাকে বিষয়গুলো তো খুব ফাস্ট করতে পারবা। তো দেখো আমি যদি এক্স এর মান বলি তো এটা 16, আর ওয়াই এর যদি মান বলি তো এটা কত 9। তো দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যোগ করলে আমাদের কত হয়ে যাবে, এটা 25 হয়ে যাবে। 25 আর 2 এর সাথে গুণ হয়ে গেলে এটা 50 আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? তো এখানে আমাদের সি নম্বর রাইট হয়ে যাবে। দেখো একটু লেন্দি হলো, বাট তোমাদের স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ক্লিয়ার করলাম। চলো নেক্সট দেখি। দেখো এখানে কি বলতে চাইছে, কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের এত শতাংশ, ওই ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রিত করলে লাভের হার। দেখো এখানে কি বলতে চাইছে, কোনো দ্রব্য আমি যদি ক্রয় যে চিহ্নিত মূল্যের এত শতাংশ মানে বিক্রি করে দ্রব্য, কোনো ক্রয় মূল্যের চিহ্নিত মূল্যের এত শতাংশ। আচ্ছা, এখানে কিনার কথা বলছে, ক্রয় মূল্যের কথা বলছে। আউট অফ 100 এর ওপর এত শতাংশ, মানে চিহ্নিত মূল্যের এত শতাংশ। ক্লিয়ার? তো এখানে মানে যেটা কথা বলছে এত শতাংশ আউট অফ 100 এর কথা বলতে চাইছে। তো এটা কত হয়ে যাবে, এতই হবে। এবার তারপরে বলছে কিন্তু এটা ক্রয় মূল্যের ওপর, ঠিক না? এবার তারপরে ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করলে, তো দেখো এটাকে যদি আমি 12% ছাড়ে বিক্রি করি তো আউট অফ কার মধ্যে, 100 এর ওপর। তো এটা কত হয়ে যাবে, 100 এর মধ্যে যদি 12% ছাড় হয় তো কত, 88, ঠিক না? তো এবার দেখো এটা সিপি আর এটা বিক্রয় মূল্য রয়েছে। তো এখান থেকে লাভের হারটা কত সেটা আমরা যদি কাউন্ট করি তো ইজিলি বেরিয়ে যাবে। কার ওপর, সিপির ওপর। এটা সেলফি ছিল। তো এর ওপর কতটি লাভ হচ্ছে, 4 এর দেখো ডিফারেন্ট করে নাও। তো 4 বিয়োগ যদি করি তো আবার এর কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। দেখো 88 থেকে 64 কে বাদ করলাম 100% পার্সেন্টেজ বের করার জন্য। 4 দিয়ে কাটলে 4 ছয়ে 24, 4 দিয়ে কাটলে 4 একে 4 আর 4 ছয়ে 24। আবার কেটে দাও। যদি 2 দিয়ে কাটো তো এটা 3 হয়ে যাবে, আর 2 দিয়ে যদি এটা কাটো তো 8 হয়ে যাবে। 4 দিয়ে কাটলে এটা কত, 25 হয়ে যাবে। এটা 2 হয়ে যাবে। 25 3 বারে কত হয়ে যায়, 75 হয়ে যায়। নিচে আমাদের 2, এটাকে যদি ভাগ করো তো আমাদের 3 আর 1 বাঁচলো 7। তো আমাদের 0.5 চলে আসবে, ঠিক না? তো এটাই রয়েছে অপশনে এই নম্বরটাতে। তো 37.5 আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো তবে এটা কি বলতে চাইছে, এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। এ 16 দিনে কাজটি করার পর বি বাকি কাজটা এত দিনে শেষ করে। পুরো কাজটি ও একা কত দিনে করবে, পুরো কাজটাই ও একা কত দিনে করতে পারবে বি, সেটার কথা এখানে বলেছে। দেখো এটাকে যদি করতে চাও সিম্পলি এখানে বলেছে এ আর বি এর কথা 30 ডেজে করতে পারে। তো যদি আমি অংশতে প্রকাশ করি তো এ বি একত্রে যদি করে তো 1/30, ঠিক না? এবার দেখো আরেকজনের কথা বলেছিল কি যদি কথা বলি তো এ 16 দিনে করতে পারে, প্লাস বি এর যদি কথা বলি বাকি কাজটা, টোটাল কাজটা, তো বি বলছে 40 দিনে করতে পারে। এর টোটাল কাজ কত, 1 অংশ, তো 1 টোটাল কাজটা 1 অংশ পুরো করতে পারে এই এত দিনে, এই এত দিনে। এখান থেকে একটা আর বের করে নাও, কি এ এর মান বের করে নাও, ঠিক না? তো বি এর মান এখান থেকে ক্যালকুলেট করা যাবে, কারণ বি এর চেয়েছিল, ঠিক না? তো দেখো যদি বিটাকে এদিকে নিয়ে চলে আসি আমরা, তো বি ওদিকে প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক না? এটা, তো এখানে এর মানটা পুট করে দাও। দেখো মেন উদ্দেশ্য আমাদের মান পুট করার ছিল। তো যদি আমি মান পুট করি তো 1/30, এটা মাইনাস বি, আর এদিকে আমাদের 40 ইন্টু বি সমান 1। তো আমরা যদি গুণ করি তো কত, 16/30, এটা বা হয়ে যাবে, ঠিক? এখানে কত, 16 হয়ে যাবে, কারণ 16 গুণ হচ্ছে বি এর সাথে গুণ হবে, ঠিক না? তো এদিকে আমাদের প্লাস 40 বি সমান 1। তো যদি আমরা কাটাকাটি করি তো কত, 8/15। আর এদিক থেকে যদি আমি বিয়োগ করে দিই 16টাকে 40 থেকে, তো আমাদের বাঁচছে কত, 28 বি, ঠিক না? আর দেখো 8/15, তো এদিকে প্লাস হয়েছে, ওদিকে যদি সমানের এদিকে যায় তো 1 থাকবে মাইনাস 15 এটা। তো দেখো লসাগু যদি আমি করি এটাকে, তো কত হয়ে যাবে আমাদের, 15 থেকে 8 বাদ হয়ে যাবে। লসাগু 15 আসবে, 8 বাদ হবে তো কত, 7/15 হয়ে যাবে। ঠিক? তো 7 দিয়ে যদি কাটি তো 4 7 এ 28, আর যদি গুণ করি কোনাকুনি তো 4 তে কত, 60, মানে 60 দিনে টোটাল কাজটা। মানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখো, খুবই ভালো অঙ্ক রয়েছে এটা। চলো দেখো 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিমি পার ঘন্টা বেগে পদবেগে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। তো দেখো একটা ট্রেন এরকম আসছে, যাচ্ছে, আর এক ব্যক্তি তার সামনের দিক থেকে আসছে। তার কিন্তু স্পিডের কথা বলেছে 5 কিমি পার ঘন্টা, এর স্পিড কিন্তু নেই দেওয়া। তো সেই জন্য ট্রেনটির গতিবেগ এখানে চেয়ে নিয়েছে। স্পিড সমান আমরা কিন্তু এই মতোই যদি ভাবি তো ডিসটেন্স বাই টাইম হয়। আর এখানে যদি যে স্পিডটার কথা বলছে দুইজনের স্পিড, সেহেতু একটা স্পিড 1 আর একটা স্পিড 2। তো স্পিড 1 তো আমরা জানি, বাট স্পিড 2 জানি না। আর এখানে যদি ডিসটেন্স বাই করি তো 100 বাই আমাদের কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। এটা দেখো একটা জিনিস দেখো, এটা কিমি পার ঘন্টাতে রয়েছে, এটা কিমি পার ঘন্টাতে রয়েছে, বাট এটা কিমি পার ঘন্টাতে না, এটা মিটার পার সেকেন্ডে রয়েছে। দেখো মিটার পার সেকেন্ডে রয়েছে, সেহেতু আমরা একে কিমি পার ঘন্টাতে নিয়ে চলে যাব 18/5 দিয়ে গুণ করে। এটা দিয়ে যদি ভাগ করি 3, এটা দিয়ে যদি কাটি তো কত এটা। তো এবার একটা জিনিস ভাবো, এখান থেকে এখানে কত হলো, 60 হলো। যদি এখান থেকে আমি S2 কে যদি বের করি তো এটা প্লাস আছে, ওদিকে যেয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক না? যদি মাইনাস হয় তো আমাদের কত বাঁচবে, কত বাঁচবে, আচ্ছা সরি 55। ক্লিয়ার?
তো এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে যাবে কিমি পার ঘন্টা। আশা করি ক্লিয়ার। ট্রেনটির গতিবেগ বেড়ে গেল, লোকটির স্পিড জানা ছিল, ট্রেনটির আমরা গতিবেগ বের করে নিলাম 55। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। চলো দেখো, দুটো 30 মিনিট ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটি কত? দেখো এগুলো করার জন্য একটা ফর্মুলা স্পেশালি থাকে, সেই ফর্মুলাগুলোকে তোমাকে ইউজ করতে হবে। এখানে m ইন্টু 11/2 কে ইউজ করবা, মাইনাস 30 ইন্টু এইচ কে ইউজ করবা। এখানে মিনিটের কথা বলা হচ্ছে যে এম দিয়ে, যদি আমি মিনিটের কথা বলি তো এখানে 30 মিনিটের কথা বলেছে 11/2 এর, আর এদিকে দেখো এটা এইচ মানে ঘন্টার কথা বলেছে 2 ঘন্টা। তো ইজিলি বের করতে পারো, কাটলে কত 15 হয়ে যাবে, এটা 15 দিয়ে যদি গুণ করো তো কত 5 আর 1 এ কত 6, তো মানে দেখো 15 একে 15 আর 15 আর হাতের 1 6, আমি সেই জন্য বললাম, তো এটা হয়ে যাবে। আর এদিকে কত, সরি একটু তাড়াতাড়ি ইসের জন্য আমি কি যে কি করি, দেখো এটা কত 60, ঠিক। তো যদি বাদ করো তো দেখো 105 আমাদের চলে আসছে, 105 ডিগ্রি। তো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো এটা অনেক দারুণ অঙ্ক রয়েছে। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটাকে সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে, আচ্ছা 17 মিনিট আগে, আচ্ছা এটা বি হবে, ঠিক না, টাইপ মিস, এটা কি হবে বি, বি কে এবং 9 মিনিট আগে সি নলকে বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? ক্লিয়ার? কারণ দেখো এখানে বলছি চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি কে, ক্লিয়ার, এবং 9 মিনিট আগে সি কে বন্ধ করা হয়। সেই জন্য আমি ওখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম কি না এটা অবশ্যই বি রয়েছে, যখন টাইপ করি তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো দেখো এখানে এ আর বি এর কথা বলেছে, আর এখানে সি নল দ্বারা কিন্তু খালি করার কথা বলেছে। এ বলছে 12 আর বি বলছে 10 আর সি বলছে খালি করার 15 মিনিটে খালি করে। টোটাল যদি আমি ক্যাপাসিটির কথা বলি 60 ইউনিট রয়েছে, লসাগু নিবা 12, 10 আর 15, তো মুখে মুখে বের করার চেষ্টা করবা এদের দক্ষতা। টোটাল ক্যাপাসিটির কথা বলছি এটা। যদি দক্ষতার কথা বলি, দক্ষতার যদি কথা বলি 12 দিয়ে 12 বার 24, 5 12 তে কত 60, 10 দিয়ে ভাগ করলে কত 6 বারে 60, 15 দিয়ে ভাগ করলে আমাদের 4 বারে 60, এটা রয়েছে মাইনাসের পাই। এবার একটা জিনিস বুঝো ভালো করে, আমি এখানে ইকুয়েশন দেখাচ্ছি। এখান থেকে তারা এ প্লাস বি মাইনাস সি কাজ করতে আরম্ভ করলো, কাজ করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে, এক জায়গায় এসে 17 মিনিট আগে এসে, আমি ধরে নিলাম কি 17 মিনিট, এখানে এসে কে চলে যাচ্ছে, বি চলে যাচ্ছে। তো বাকি কে কাজ করবে, এ মাইনাস সি কাজ করবে। এবার সি এ সি কাজ করতে থাকে 8 মিনিট আগেই, না 8 মিনিট না 9 মিনিট আগে কে চলে যাচ্ছে, এবার সি পালিয়ে গেল। তো এখানে এইটুকু কাজ কে করবে, এইটুকু কাজ এ করবে। তো এবার একটা ইকুয়েশন আমি ক্লিয়ার করলাম কি, এখানে যদি আসো তো এখানে 17 মিনিট আগে কে চলে গেছে, বি চলে গেছে। তো আমি দেখো এ মাইনাস সি করেছি, চলে গেছে। আর এখানে 9 মিনিট আগে সি চলে গেছে। 9 মিনিট যদি আগে সি চলে যায় তো এই যে 9 মিনিট কাজটা কে করেছে, এ করেছে। আর এর দক্ষতা কত 5, 5 9 কত 45 ইউনিট, তবে এখানে কাজ করে নিয়েছে কে, এ করেছে। এখানে দেখো 17 থেকে যদি 9 বাদ করো তো 8 মিনিট, ঠিক না। আর 8 মিনিট এ আর সি কাজ করেছে, এর দক্ষতা আমাদের 5 আর বি এর সি এর দক্ষতা মাইনাস 4, তো বিয়োগ যদি করো তো 1 ইউনিট 1 মিনিটে করতে পারে। তো 8 ইউনিট কাজ, 8 মিনিটে কত ইউনিট কাজ করবে, 8 ইউনিট কাজ করে নিয়েছে। দেখো 1 মিনিটে 1 ইউনিট করে তো 8 মিনিটে 8 ইউনিট করে নিবে। এরা টোটাল 17 মিনিটের যদি ক্যালকুলেশন বলি এখান থেকে 45 আর 8 কে যদি যোগ করো তো এখানে আমি দেখতে পাচ্ছি 53 ইউনিট কাজ এরা করে নিয়েছে এদিকে 17 মিনিটে। এদিকে 17 মিনিটে 53 মিনিটের কাজ হয়ে গেছে। আর টোটাল কাজ আমাদের 60 ইউনিট। তো 60 থেকে যদি আমি 53 কে বাদ দিই তো এই মতোই বুঝতে পেরে যাচ্ছ এখানে 7 ইউনিট কাজ রয়েছে এইটুকু জায়গাতে। দেখো এইটুকু জায়গাতে তোমার 53 ইউনিট কাজ কমপ্লিট। টোটাল কাজটা 60 ইউনিটের। এইটুকু জায়গাতে 53 ইউনিট কমপ্লিট। টোটাল কাজটা 60 ইউনিটের। তো এখানে বাঁচবে কত? 7 ইউনিট কাজ বাঁচবে। আর 7 ইউনিট করেছে এ, বি, সি সবাই মিলে। তো দেখো এদের ৩ জনের দক্ষতা দেখো ৫ রয়েছে এর, বি এর কত ৬, ৫ ৬ কত ১১ আর ৪ যদি বাদ করে দাও কত? টোটাল ১ মিনিটে ৭ ইউনিট কাজ করতে পারে। ৭ ইউনিট কাজ করতে যদি তার কত সময় লাগবে? ১ ইউনিট, দেখো ৭ ইউনিট করে ১ মিনিটে। এখানে মিনিটে যেহেতু বলেছে তো ১ মিনিটে টোটালটার যদি আমরা বের করি তো একজন ১ মিনিটে ৫ ইউনিট, একজন ১ মিনিটে ৬ ইউনিট, একজন ১ মিনিটে ৪ ইউনিট খালি করে। সবটাকে এই দুটোকে যোগ করলাম ১১ আর ৪ কে যদি বাদ করি তো ৭ ইউনিট। ১ মিনিটে ৭ ইউনিট কি করেছে? পূর্ণ করছে। ঠিক না? তো ৭ ইউনিট পূর্ণ করতে তার কত সময় লেগে যাবে? ১ মিনিট লেগে যাবে। ক্লিয়ার? তো এটা মেইন কন্ডিশন। এখানে লাগলো এইটুকু জায়গাতে ১ মিনিট আর এদিকে লাগলো ১৭ মিনিট। সবটাকে যদি আমি এড করি তো লাগছে আমাদের 18 মিনিট টোটাল। আশা করি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে রিপিট করে দেখবা। এটা খুবই, খুবই, খুবই ইম্পোর্টেন্ট একটা অঙ্ক রয়েছে। চলো দেখো, এখানে বলছে কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে ৫ বছরে দ্বিগুণ হয়। ওই একই পরিমাণ টাকা একই চক্রবৃদ্ধি সুদের হারে ৮ গুণ কত? দেখো এটা অঙ্ক নেওয়ার মেইন কন্ডিশন এটা খুবই ইজি টাইপের। ২ গুণ হচ্ছে। বাট রিকোয়েস্টের জন্য এটা রাখা হয়েছিল। দেখো আমি কোন পি কে 2 পি করছি। কত দিনে করছি? ৫ বছরে করছি। এখানে প্রথম কন্ডিশন বলছে। আর এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ বলছে। এবার তারপরে বলছে 2 পি থেকে 4 পি হতে তার কত সময় লাগছে? সেম বছর ৫ বছর লাগবে তবে। 4 পি থেকে 8 পি হতে তার কত সময় লাগবে তবে? ৫ বছর লাগবে। তো দেখো ৫, ৫ আর ৫ তো কত হলো? ১৫ বছর
লেগেছে 8 গুণ হতে। ক্লিয়ার? চক্রবৃদ্ধি এভাবে করে বের করে নিতে হয়। চলো দেখো এখানে বলছে কি বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে, হ্যাঁ, এই টাইপের প্রায় কিন্তু দেখা যায়। খুব ইজি বাট দেখা যায়। 200 টাকার সরল সুদ যদি 18 টাকা হয় তবে সুদের হার কত? দেখো টাইম সুদের হার বলেছে, মানে আর এর কথা বলেছে আর টাইমের কথা বলেছে। দুটো ইকুয়াল বলেছে। আমি এটাকে x ধরতে পারবো, এটাকে x ধরতে পারবো। আর 200 টাকার কথা বলেছে। মানে 200 টাকা বলেছে আসল। তো আমরা কি জানি I সমান PTR/100 জানি। ঠিক না? তো এখানে দেখো I, আচ্ছা I এর তো আমাদের এখানে মান বের করতে হবে। না, সরি আমি কিছু মিস করেছি তো। এখানে সুদের বার্ষিক সুদের হার, সুদের হার কত? আচ্ছা সুদের হার চেয়েছে তো এটা সুদের হার হবে না। এখানে সুদ, বার্ষিক সুদ, বার্ষিক সুদ এবং সময় সমান। ক্লিয়ার? তো এখানে এটা I হবে আর এটা R হবে। ক্লিয়ার? যেটাই সমান বলুক। তা আমি তো ওখানে সুদের হার মনে ভাবছিলাম। বাট সুদের হার এটা R কে বের করতে হবে। তো আমাদের I টা আমাদের ইকুয়াল রয়েছে, সরি 1 সেকেন্ড। এই অঙ্কটাতে কিছু একটা কন্ডিশন হয়েছে। যদি 18 টাকা হয়, আচ্ছা। দেখো। এখানে আমি একটু মিস করেছি। কি মিস করেছি দেখো। এখানে আমাদের বলছে সুদের হার বলেছে, এটা ঠিকই রয়েছে। সুদের হার আর এখানে টাইম, টাইমের কথা বলছে। যদি আর x ধরে নিই, কারণ দুটোকে সমান ধরতে বলেছে। আর এখানে P আসলের কথা বলছে আমাদের 200 টাকা বলছে। এখানে 200 টাকা সরল সুদ যদি 18 টাকা হয়, সুদ মানে কত? 18 টাকা হয়। তো সুদের হার কত? আচ্ছা, ঠিকই রয়েছে। I সমান PTR/100 হয়ে যাবে। তো এখানে দেখো I সমান আমাদের কত? 18 রয়েছে, P সমান আমাদের কত? 200 টাকা রয়েছে, আর T সমান আমাদের x, আর R সমান আমাদের x। ঠিক না? দুটো কারণ সমান বলেছিল, দুটো জিরো কাটা গেল, 2 দিয়ে কাটলে এটা 9, আর x আর x গুণ হয়ে গেলে আমাদের কত হয়ে যাবে? x স্কয়ার সমান আমাদের 9। তো x এর যদি মান বের করতে যাই, 9 এর রুট লেগে যাবে, মানে x সমান আমাদের বেরিয়ে যাবে 3%। এটা আবার দেখো x এর মান আমাদের 3%, যদি সুদের হারের কথা বলো 3%, টাইমের কথা বলো 3 বছর। ক্লিয়ার? এটার জিনিস কিন্তু বুঝে রাখো, কারণ দুটো সমানের কথা বলেছে সেই জন্য এটা হচ্ছে, এটা বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো দেখো তবে 4টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম ও দ্বিতীয় যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত? দেখো এগুলো, এটা ক্রমিক সমানুপাতিক বলছে 3 থেকে 4টা টাইপ হয়। একটা মধ্য সমানুপাতিক হয়, একটা দ্বিতীয় সমানুপাতিক হয়। এভাবে করে এগুলো হয়। 3 থেকে 4টা টাইপ রয়েছে যেগুলো বারবার ঘুরে এক্সাম গুলোতে আসতে দেখা যায়। তো এটা ক্রমিক সমানুপাতিক রয়েছে। ক্রমিক সমানুপাতিক বলতে আমি যদি একটু সিম্পলি বলি, তো দেখো A বাই কি B, বি বাই কে সি, আর সি বাই কি, তারপরে যেটা হবে সেটার কথা বলতে চাইছি। এখানে যদি আমি দেখি প্রথম ফার্স্ট সেকেন্ডের কথা এখানে উল্লেখ করেছে। এর দেখে নাও কত গুণ রয়েছে, দেখতে পাচ্ছ 4 গুণ রয়েছে। তা আমি যদি বলি প্রথম, ফার্স্ট সেকেন্ড, তারপরে কি সেকেন্ড, তারপরে কি থার্ড, এটা আমি যদি এখানে দেখাই ফার্স্ট, সেকেন্ড, তারপরে কি হয়ে যাবে সেকেন্ড, থার্ড, তারপরে কি থার্ড, তারপরে কি হয়ে যাবে ফোর্থ। আমাদের এটা নির্ণয় করতে হবে। তো এটা কি সেকেন্ড, তারপরে কি হয়ে যাবে, এখানে দেখলাম কি 4 গুণ হচ্ছিল, তো এটাও কি হবে 4 গুণ হবে, 4 হলে কত 64 হয়ে যাবে। ঠিক না? এবার দেখো এবার আবার কি হবে? 64 টা চলে যাবে। আবার ৪ গুণ, 64 র ৪ গুণ হলে এখানে কত হবে? ৪ ৪ ১৬, ৪ ৬ ২৪, ২ এ, তো এটা হয়ে যাবে আমাদের। তো এখানে আমাদের সি নম্বর রাইট। আর এটাই দেখো এটা 4th ক্লিয়ার? তো এটা বের করতে বলেছিল। তো আজকে এখানেই থাকলো ভিডিও। দেখো আমি ভিডিওটা ছোট করতে চাইছি কারণ তোমাদেরও দেখতে সুবিধের জন্য। ঠিক না? তো আজকে এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।